রিকার্সিভ ফাংশন। আচ্ছা, শুধু রিকার্সিভ ফাংশনের জন্য আসলে একটা ক্লাস নেওয়া ঠিক না। সো রিকার্সিভ ফাংশন না, এক্স্যাক্টলি আরো বড় টপিকস আছে আমাদের। ওকে, ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি, আপনারা যেহেতু বলতে পারছেন না, বলতে না পারারই কথা। যদি কেউ আমার ব্যাচ 3 এর ক্লাসটা দেখে থাকেন তাহলে হয়তো বলতে পারবেন, আর কেউ দেখেননি যেহেতু তাহলে বলতে পারবেন না। আজকে আমরা আহ, দুটো ডেটা টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ এবং নিউমেরিক টাইপ। সো ক্লাস কিন্তু হিউজ। এই নিউমেরিক ডেটা টাইপ এবং স্ট্রিং ডেটা টাইপ নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন, তারপর আহ, আর কি বিভিন্ন ধরনের অপারেশন কিভাবে করতে হবে, তারপরে এই অপারেশনগুলোর এই অপারেশন গুলো করার জন্য আবার বিভিন্ন ধরনের মেথড আছে। ঠিক আছে, সেই মেথড গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা মেথড গুলোর সাথে পরিচিত হওয়া। ঠিক আজকের ক্লাসটা হচ্ছে এই ধরনের ক্লাস। সো ক্লাসের টপিক কিন্তু কম না, অনেক টপিক। তো ক্লাস স্টার্ট করে দেওয়াটাই উচিত হবে। ওকে, আমিও আমার কথা রাখছি। ঠিক 30 মিনিটে ক্লাসটা শুরু করে দিব। 30 মিনিটে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি প্রিপারেশন হিসেবে আবার যথারীতি ফোল্ডারটা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমি তো মনে হয় স্ক্রিন শেয়ার করিনি না? ওকে, স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। তো আপনারা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিনটা এই মুহূর্তে। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে স্ট্রিং এবং নাম্বার। তো আমি আসলে স্ট্রিং এবং নাম্বার বললেও আজকের ক্লাস দিয়ে আসলে স্ট্রিং এবং নাম্বার পসিবল না শেষ করা। এটা হচ্ছে, যেহেতু আমি একটা ক্লাসে অলরেডি আমার ব্যাপারটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। তো স্ট্রিং এবং নাম্বার নিয়ে আসলে একটা ক্লাস দিয়ে পসিবল না। স্ট্রিং এবং নাম্বারের জন্য দুটো ক্লাস লাগে। আজকে সেই লাগতেছে, মানে বুঝলাম না। আচ্ছা, ওকে, জাস্ট মিনিট, আমি একটু আসছি। ওকে, তো স্ট্রিং এবং নাম্বার নিয়ে আমি আজকে স্লাইডটাতে দিয়ে শুরু করি। তো খেয়াল করুন। আহ, আচ্ছা, কোশ্চেন করবেন, সমস্যা নেই। কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে এখানটা একটু ভুল আছে। সেই ভুলটা প্রথমে বলে দিচ্ছি। এইখানটায় str2, str2টা হবে ডবল কোড দিয়ে। এখানটা একটা ডবল কোড হবে, আর এখানটা আরেকটা ডবল কোড হবে। এটা সিঙ্গেল কোড দিয়ে হবে না। কথা বুঝছেন? তো এই তিনভাবে আমরা স্ট্রিং লিখতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল কোড দিয়ে, আরেকটা হচ্ছে ডবল কোড দিয়ে, আরেকটা হচ্ছে সিঙ্গেল কোড 3 বার অথবা ডবল কোড 3 বার। এভাবে কিন্তু আপনি স্ট্রিংটা লিখতে পারবেন। তো কেন এটা এবং কেন এটা, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, সেটা আমি একটু এক্সপ্লেন করছি। আর না বুঝে, মানে না বুঝলে কোশ্চেন করবেন।
আর ক্লাসে অপ্রয়োজনীয় কথা বলে আপনারা কিন্তু আপনাদেরই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন। টপিক কিন্তু অনেক বেশি, সো অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না ক্লাসে। এখানটায় str1, str2, str3 আমার তিনটা স্ট্রিং আছে। খেয়াল করুন, আমি যখন এই তিনটা স্ট্রিংকে প্রিন্ট করি তখন আমার কি ধরনের রেজাল্ট দেয়। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে আপনারাই বুঝেন যে একটা ডবল কোট অথবা একটা সিঙ্গেল কোট, এর মধ্যে যা থাকবে সেটাই হচ্ছে স্ট্রিং। কিন্তু তিনটা ডবল কোট অথবা তিনটা সিঙ্গেল কোট, এটা আবার কেমন ধরনের স্ট্রিং? এই স্ট্রিং এবং এই স্ট্রিং মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? যখন আপনার মনে করেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটা কবিতা লিখেন, কবি হয়ে গেলেন হঠাৎ করে প্রোগ্রামিং করতে করতে, হঠাৎ মনে করেন আপনার ভিতর থেকে সাহিত্যিক মনোভাব জেগে উঠেছে, বা প্রোগ্রামার হইলে যে সাহিত্যিক হওয়া যাবে না সেটা কিন্তু না। হতে পারে আপনি বিভিন্ন প্রতিভার অধিকারী, একাধারে প্রোগ্রামার এবং সাহিত্যিক, ঠিক আছে, কবিতাও লেখেন মাঝে মাঝে, এরকম হইতে পারে না? তো আপনার ধরেন কোডের মধ্যে কবিতাও লিখতে চাইবে, তো কবিতাগুলো তো আর একদম এরকম করে লাইন থাকে না, এক এক লাইনে সবগুলো লেখে না, এরকম করে তো লিখি মাঝে মাঝে, ঠিক না? এই যে মনে করেন এখানটায় থাকলো, এখানটায় থাকলো, হ্যালো এভরিওয়ান, হ্যালো, হাউ আর ইউ, হ্যাঁ। তো এটা কিন্তু নর্মাল এভাবে করে কিন্তু আপনি করতে পারবেন, এটা করে কিন্তু আপনি করতে পারছেন না। পসিবল এটা? পসিবল না। কিন্তু যখন এভাবে তিনটা ডবল কোড অথবা তিনটা সিঙ্গেল কোড দিয়ে কাজটা করবেন তখন কিন্তু এটা পসিবল। যেমন আমি চাইলে এখানটায় আরো লাইন দিলাম, গ্যাপ দিলাম, এখানটায় কবিতার নাম থাকলো, কবির নাম থাকলো, ঠিক তারপরে এভাবে করে আপনি প্রিন্ট করতে চাইলেন, সেটাও কিন্তু পসিবল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, আগে একটু ব্যাপারটা বুঝছেন সবাই? একটু খেয়াল করুন, দেখেন বুঝছেন কিনা। বুঝতে জানান, না বুঝলেও জানান। বুঝছি। ইরফান উদ্দিন, ভেরি নাইস। জাহিদ হাসান, ভেরি নাইস। অল ক্লিয়ার। আচ্ছা, আলামিন ক্লিয়ার, থ্যাংক ইউ। সো আপনি কিন্তু এইভাবে করে যাই মানে যেভাবে লিখবেন, এটা ঠিক এইখানটায় যেভাবে লিখবেন টার্মিনালেও কিন্তু একইভাবে প্রিন্ট হবে। যেমন এইখানটায় একটা লাইন দুইটা লাইন গ্যাপ দিয়ে লিখেছেন, এখানটায়ও কিন্তু এই যে একটা লাইন, এই যে দুইটা লাইন, হ্যাঁ, দুইটা লাইন কিন্তু গ্যাপ হয়ে তারপর এখানটা আসছে। ব্যাপারটা বুঝছেন? সো এই তিনটা স্ট্রিং এর মানেটা হচ্ছে এরকম করে আপনি লিখতে পারবেন। তারপর এবার আসুন, মনে করেন এখানটা আমি লিখলাম দিস ইজ সালমানস ফ্যান। তো আসলে সালমান এই কথাটার মাধ্যমে একটু মাইন্ড করতে পারে, কারণ সালমানটা যেহেতু এটা প্রপার নাউন, তো প্রপার নাউনের ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, যেটা আমি মিস করে ফেলেছি। হ্যাঁ, সালমান এটা তো মাইন্ড করতেই পারে। ওকে, তো দেখুন এখানটা আমি কি লিখলাম, দিস ইজ সালমানস পেন। তো এখন এইখানটায় এস দিতে গেলে এইখানটা আমি যদি কোটেশনটা দেই এভাবে করে, এটা কিন্তু ভুল আসবে। কেন ভুল আসবে? এই প্রথম সিঙ্গেল কোডটা দেখার পর, পাইথন প্রথম সিঙ্গেল কোডটা দেখার পর পরবর্তী সিঙ্গেল কোডটা খোঁজে, যে পরবর্তী সিঙ্গেল কোডটা কোথায় আছে। যদি সে পরবর্তী সিঙ্গেল কোডটা পেয়ে যায় তখন সে দুটো সিঙ্গেল কোড মিলিয়ে সে একটা স্ট্রিং বানিয়ে নেয় পুরোটাকে। ব্যাপারটা বুঝছেন? সো পরবর্তী সিঙ্গেল কোডটা যদি আপনি এভাবে করে দিয়ে দেন সরাসরি, তাহলে কিন্তু আপনাকে এরর দিবে। দেখেন এররটা দেয় কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, আপনাকে কিন্তু এরর দিচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ গ্রামাটিক্যালি ভুল আছে। তো এই ভুলগুলো এড়ানোর জন্য বা এটা করার জন্য আপনি কি করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করবেন, আপনি মানে কয়েকটা ওয়ে আছে। তো আপনি এটা করতে পারেন যে ভিতরে সিঙ্গেল কোড, বাইরে ডবল কোড দিয়ে দিলেন, ব্যাস। ঠিক আছে, এটি। আচ্ছা, আপনারা কি ভয়েস চেঞ্জ করছেন?
ভয়েস চেঞ্জ। তো যেহেতু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে হয় প্যাসিভ ভয়েসে ডবল কোড দিতে হয়, ঠিক না? নাকি ন্যারেশনে? আমার ঠিক মনে নাই এগুলা। ন্যারেশন, রাইট। আচ্ছা, হ্যাঁ ন্যারেশন। তো ন্যারেশনে যদি ডবল কোড দিতে হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে হ্যাঁ আপনার তো তখন সিঙ্গেল কোডও দরকার হবে এট টাইম, আবার এট টাইম ডবল কোডও দরকার হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এরকম কোটেশনও দরকার হবে, আবার এরকম এটাও দরকার হবে। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা, খেয়াল করুন, এটা একটা মানে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এখানটা? এটা দিয়ে স্ট্রিং বোঝাচ্ছে, যে এটা একটা স্ট্রিং। এটা বাইরেও সিঙ্গেল কোড ইউজ করি, ভেতরেও সিঙ্গেল কোড ইউজ করি। এটা ধরে নেন পাইথন এটাকে স্পেশালিটি নেয়, যে স্ট্রিং প্রকাশ করার জন্য সেটা ব্যবহার করে, ওই কারণে পাইথন এটাকে স্পেশালিটি নেয়। এখন একটা ব্যাক স্ল্যাশ, যদি আমি এখানটা একটা ব্যাক স্ল্যাশ ইউজ করি, এটাকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। সে কি করবে? পাইথন এটাকে আর ঠিক আগে যেভাবে চিনতো ওইভাবে চিনবে না, সেটাকে অ্যাভয়েড করে যাবে। এখন জাস্ট একটা স্ট্রিং হিসেবে চিনবে। আগে চিনতো যে হ্যাঁ এর ভিতরে যা থাকবে সেটাই স্ট্রিং, এখন সে এটাকেও স্ট্রিং হিসেবে চিনে নিচ্ছে জাস্ট এটার মাধ্যমে, স্ল্যাশের মাধ্যমে। তো এটাকে স্পেশাল ক্যারেক্টার। এই যে স্পেশাল, একটু আগে তার মানে যে স্পেশালিটিটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন এটাকে ইনিশিয়াল ধরে, এটাকে ইন্ট ধরে। কথা বুঝছেন? এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। সো এখন যদি আপনি এভাবে করে ইউজ করতে করতে চান, এভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তো এটা জেনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট আগেরটা থেকে। এখন আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনার যদি ভিতরে ডবল কোড ইউজ করতে হয়, বাইরে ডবল কোড আছে, তাও কোনো সমস্যা হবে না। ব্যাপারটা কি বুঝছেন সবাই? ওকে, ভেরি নাইস। আচ্ছা, আপনারা জানাতে হবে কিন্তু আমাকে যে আপনারা বুঝছেন কি বুঝেন না, নাহলে কিন্তু ক্লাস কন্টিনিউ করা পসিবল না। ব্যাকস্ল্যাশ কিবোর্ডে আছে, ব্যাকস্ল্যাশ খুঁজে দেখেন। ওকে, তো এরপর আমরা যে জিনিসটা দেখতে যাব সেটা হচ্ছে এখানটায় কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন কিন্তু আপনারা আগেই দেখে ফেলেছেন, মনে আছে? একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং জোড়া লাগানোর জন্য আমরা কি করি? প্লাস চিহ্ন ব্যবহার করি। সেটা হচ্ছে কনক্যাটেনেশন। সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, রাইট? কিন্তু নাম্বারের ক্ষেত্রে সে কিন্তু যোগ করে। এখন আচ্ছা, জাস্ট সেকেন্ড। ওকে, আবার ফিরে এসেছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যদি চান যে একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং লিখবেন, যেমন আমি এখানটা আছে পাইথন প্রোগ্রামিং, ওকে, এক্স এর মধ্যে লিখলাম মনে করেন পাইথন। পাইথন প্রোগ্রামিং। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন এভাবে লিখছেন এক্স পাইথন ওয়াই প্রোগ্রামিং, তারপর প্রিন্ট এক্স প্লাস ওয়াই দিচ্ছেন, এক্স প্লাস ওয়াই, সে কি করবে? সে এক্স এবং ওয়াই যোগ করে রেজাল্টটা দিয়ে দিবে। কন্ট্রোল এস দিলাম, দিয়ে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার যদি এখানটায় একটা মনে করেন স্ট্রিং আছে আর একটা আছে নাম্বার, সে কি সেই কাজটা করতে পারবে? যেমন এখানটায় দিলাম 10, এবার সে কি কাজটা করতে পারবে? পারবে না। এই ক্ষেত্রে কিন্তু এরর দিবে। কিন্তু
আহ, এখন মনে করেন এখানটায় প্লাস চিহ্ন নেই, এখানটা আছে গুণ চিহ্ন, না অ্যাস্টেরিক্স। 10 বলতে স্ট্রিং 10 না, আমি নিউমারিক 10 এর কথা বলছি। আসিফ, আহ, আসেফ না, আসেফ, আমি কিন্তু নিউমারিক 10 এর কথা বলছি, স্ট্রিং 10 এর না। স্ট্রিং 10 হলে পারবে। এখন আমি ধরেন এখানটায় দিলাম 3 বা 2, হ্যাঁ 3 দিলাম। তো এটা আসলে কি কাজ করবে, এটা এটা হচ্ছে রিপিটিং করা। এখানটা একটা নিউমারিক ভ্যালু আর এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। স্ট্রিং ভ্যালুকে যখন আপনি নিউমারিক ভ্যালু দিয়ে অ্যাস্টেরিক সাইন ব্যবহার করবেন, তখন সেটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে 3 বার রিপিট করে জিনিসটাকে। বা এখানটায় 4 দিলে 4 বার রিপিট করবে। কথাটা বুঝছেন? একটু রান করে দেখাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ও কি করলো? পাইথন 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 3 বার লিখে দিল। তো এভাবে করে আপনি স্ট্রিংকে রিপিট করে নিতে পারেন। এই কাজটা হচ্ছে রিপিটেশন। এরপর স্ট্রিং স্লাইসিং। স্লাইসিং, স্লাইস তো বুঝেনি যে কেক, একটা কেক, এটাকে স্লাইস করে নিব, মানে হচ্ছে কেটে কেটে নিব, মাঝখান থেকে হইতে পারে, একটা সাইড থেকে হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইসিং। তো স্ট্রিংকেও ঠিক র্যান্ডমলি স্লাইস করা যায়। আপনি মাঝখান থেকে যাচ্ছেন, শেষের থেকে যাচ্ছেন, প্রথম থেকে যাচ্ছেন, এভাবে করে স্লাইস করতে হবে। তো দেখে নেন কিভাবে করে আমরা স্ট্রিংকে স্লাইস করবো। বা বড় স্লাইস করবেন, ছোট স্লাইস করবেন, তাও কোনো ব্যাপার না। এই যে খেয়াল করুন, এখানটা আমার একটা স্ট্রিং আছে এক্স এর মধ্যে, সেই স্ট্রিংটাকে আমি স্লাইস করতে যাচ্ছি। এখানটায় আমি দুটো প্যারামিটার দিলাম, একটা হচ্ছে কি থেকে স্লাইস শুরু করব, একটা হচ্ছে কোথায় গিয়ে শেষ করবো। এখানটায় প্রথম জিরো ইন্ডেক্সিং থেকে শুরু হবে। জিরো ইন্ডেক্সিং থেকে শুরু করলে কে আসবে প্রথমে, আমাকে একটু জানান তো। বাইটের রেজাল্টটা কি হবে প্রথমটা? টি আসবে। এক্স্যাক্টলি, প্রথমটা টি আসবে। তারপর টিএইচ ই আসবে। হুম, ভেরি নাইস। এখানটা যদি আমি 2 ব্যবহার করি 3 এর পরিবর্তে, সেক্ষেত্রে আমার রেজাল্টটা কি হবে? এক্স্যাক্টলি, টিএইচ। কেন এটা হবে? কারণ হচ্ছে সে কি করে, সে হচ্ছে এটা হচ্ছে জিরো ইন্ডেক্সিং, এটা টু ইন্ডেক্সিং, এটা থ্রি ইন্ডেক্সিং। সে সরি, এটা 0 1 2। তো টু ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং মানে হচ্ছে ই। কিন্তু সে কি করবে, টু ইন্ডেক্সিংটা না নিয়ে টু ইন্ডেক্সিং এর ঠিক আগের অংশটা নিবে। তার মানে কি আসবে, টিএইচ আসবে। তো আমরা একটু রান করে দেখি। ওকে, আচ্ছা, কোথায়, আচ্ছা ডিঅ্যাক্টিভেট আসছে কেন? তো কি দেখাচ্ছে? টিএইচ। একটু খেয়াল করুন, প্রথমটা টিএইচ আসছে এটার জন্য। তো আমার মনে হচ্ছে এতক্ষণে সবাই বুঝে গেছেন কিভাবে আমরা এটাকে স্লাইস করব। এটা হচ্ছে আমার ইনিশিয়ালটা, এটা হচ্ছে মানে আমি কত পর্যন্ত নিতে যাচ্ছি তার ঠিক পরের ঘরটা। এবার আপনি মনে করেন চাচ্ছেন একদম পুরো টেক্সটটা নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানটায় কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, কোনো ভ্যালু লাগবে না। এটা কিন্তু পুরো রেজাল্টটাই দিবে। এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। ঠিক আছে। তো আবার ঠিক একইভাবে যদি প্রথম অংশটাতেও কোনো ভ্যালু না দেন, তাহলেও কিন্তু পুরোটাই নিবে। অর্থাৎ প্রথম অংশে কোনো ভ্যালু না দেওয়া মানে হচ্ছে জিরো, জিরো থেকে সে শুরু করবে। আবার এইখানটায় খেয়াল করুন, আপনি যদি -1 দেন তার মানে কি বোঝায়, তার মানে কিন্তু শেষেরটা। আচ্ছা, শুধুমাত্র 4 দিয়ে বা শুধুমাত্র একটা আইটেম দিয়ে আপনি কি করবেন? শুধুমাত্র একটা আইটেম দিয়ে আপনি যে ইন্ডেক্সিংটা দিয়ে দিবেন তাকে বের করে নিয়ে আসা যাবে। ঠিক আছে, যেমন 4 দিয়ে এখানটায় 4 ইন্ডেক্সিং এ কে আছে, কিউটা আছে, সেই কিউটা বের হয়ে আসছে। আবার এখান থেকে মনে করেন 4 এবং কিছুই দিলাম না, 4 এবং কিছুই দিলাম না মানে হচ্ছে কিউ থেকে শুরু করে একদম জি পর্যন্ত। ঠিক আছে, এই যে কিউ থেকে শুরু করে একদম জি পর্যন্ত আসছে। তারপর হচ্ছে 4 থেকে শুরু করে -1। -1 মানে হচ্ছে শেষেরটা। তো শেষেরটা মানে হচ্ছে শেষেরটাকে সে নিবে না, তার আগের অংশটা নিবে, অর্থাৎ ওটা পর্যন্ত আসবে। তো এরপর এখানটায় চাইলে আমি কিন্তু
-3 এবং -1। -3 মানে কত? এটা যদি -1 হয়, এটা -2, এটা -3। তার মানে ডিটা নিবে, ওটা নিবে এবং জিটা নিবে না। কেন নিবে না? কারণ এখানটা আমি -1 দিয়েছি। এখন মনে হলো যে আমার পুরোটাই লাগবে, ডগটা পুরোটাই লাগবে। তো এই ক্ষেত্রে আমি কি করলাম? এটাকে বাদ দিয়ে দিলাম। এটা বাদ দিয়ে দিলে সে কিন্তু ডগটা সহ নিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখুন সে কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছে। তো স্লাইসিং এর ব্যাপারটা মনে হয় না আর কাউকে বুঝানো লাগবে বলে। এখন যদি জিজ্ঞেস করি বুঝছেন কিনা, সবাই বলবে যে বুঝছি। আমার মনে হচ্ছে। Am I right? ওকে। এবার আসেন মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেশনটা কি? তো মেম্বারশিপ অপারেটরটা নিয়ে আপনারা কাজ করে, যেহেতু যেহেতু অপারেটরের ক্লাসে মেম্বারশিপ অপারেটর নিয়ে ক্লাস করে আসছি, তাহলে মেম্বারশিপ অপারেশনটা আমরা এমনিতেই বুঝি, বুঝি না? নিঃসন্দেহে বুঝি। ওকে। সো তারপরেও যারা ক্লাসটা ভালোভাবে অপারেটর ক্লাসটা ভালোভাবে দেখতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে আরেকবার বলে নিচ্ছি। যেমন এইখানটায় str1 এর মধ্যে কি আছে? পাইথন প্রোগ্রামিং। তারপর আমি বলে দিলাম hn in str1। hn in str1 এইটা কি আমাকে ট্রু রেজাল্ট দিবে না ফলস রেজাল্ট দিবে? আমাকে একটু বলেন তো। ট্রু। আচ্ছা, আর কে কে আছেন ট্রু এর পক্ষে? শাহরিয়ার গালি ফলস। ওকে, থ্যাংক ইউ। যারা ফলস বলেছেন তারা এক্স্যাক্টলি রাইট। আর যার মনে হচ্ছে এটা ট্রু, সে আসলে ফলস। এখানটায় এইচ এবং এন ইন্ডিভিজুয়ালি কিন্তু আছে। এইচ এবং এন ইন্ডিভিজুয়ালি আছে, কিন্তু এইচ এন সিকোয়েন্স অনুযায়ী কি আছে? এইচ এন সিকোয়েন্স অনুযায়ী নাই। সো এটা কিন্তু আমাকে ফলস রেজাল্ট দিবে। কিন্তু আমি যদি এখানটায় ও এন দেই, তখন আমাকে কি ফলস রেজাল্ট দিবে না ট্রু রেজাল্ট দিবে? ট্রু রেজাল্ট দিবে, এক্স্যাক্টলি। সো এটি হচ্ছে ব্যাপার। আবার যদি আমি শুধুমাত্র জানতে চাই যে এন দিবে কিনা, শুধুমাত্র এন এর জন্য, এক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দিবে? ট্রু। ওকে, ভেরি নাইস। তো আপনারা মনে হচ্ছে ব্যাপারগুলো একদমই ক্লিয়ার এই ব্যাপারগুলো নিয়ে। তাহলে আমি এখানটায় প্রথমে এইচ এন দিয়ে দেখাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সরি, ফলস রেজাল্ট দিচ্ছে। কিন্তু যখন আমি এখানটা একটা ও ইনক্লুড করে দিব, সেই ক্ষেত্রে সে আমাকে ট্রু রেজাল্ট দিবে। তো এটা দিয়ে আসলে আপনি কি করতে পারবেন? এটা দিয়ে হচ্ছে আপনি চেক করতে পারবেন যে একটা পুরো একটা স্ট্রিং এর মধ্যে, পুরো একটা স্ট্রিং এর মধ্যে কয়েকটা ক্যারেক্টার সিকোয়েন্স অনুযায়ী আছে কিনা, অথবা একটা বর্ণ, অথবা একটা পুরো শব্দ আছে কিনা, আপনি সেটা চেক করতে পারবেন। নট ইন, এটা তো বোঝাই যায় যে ইনের বিপরীত। যে আমি বলে দিচ্ছি যেটা পাইথন প্রোগ্রামিং এর মধ্যে নাই, এখন সে আমাকে কি রেজাল্ট দিবে? ট্রু অর ফলস? ঠিক কথাটা হচ্ছে এমন। যে আমি বলে দিয়েছি যেটা পাইথন প্রোগ্রামিং যে স্ট্রিংটা আছে সেটার মধ্যে নাই, তাহলে সে আমাকে কি রেজাল্ট দিবে? যেহেতু নাই, সে আমাকে ট্রুই রেজাল্ট দিবে। অর্থাৎ সে আমার কথার সাথে একমত। তারপর এটা নিয়ে আর ডিসকাস করার মতো তেমন কিছু নাই আমার মনে হচ্ছে। এবার আমরা স্ট্রিং ফরম্যাটিং নিয়ে একটু কথা বলি। স্ট্রিং ফরম্যাটিং নিয়ে তো আপনারা আগে থেকেই জানেন, জানেন না? আমি কিন্তু আগের ক্লাসেও স্ট্রিং ফরম্যাটিং জানাইছি। সো স্ট্রিং ফরম্যাটিং আমি ঠিক এই অংশটা করতে গিয়ে আমি পেঁচাই গেছিলাম ওই দিন, মনে আছে সবার? এটা কিন্তু সলিউশন দেওয়া যেত। এক্স্যাক্টলি আসলে প্রোগ্রামিং করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে পেঁচাই যাওয়া, ভুল করা, এগুলো খুব কমন একটা ব্যাপার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো আমি যেটা মানে সব থেকে বেশি সাজেস্ট করব সেটা হচ্ছে প্রোগ্রামিং করতে গেলে আপনারা সবসময় নেটের হেল্প নেবেন, অলওয়েজ। কারণ সেটা আপনাকে গুগল, রাইট, গুগলের হেল্প নেবেন। আপনাকে মেমোরাইজ করার যে মানসিকতা, সেটা থেকে এটা বাঁচাবে। এক্স্যাক্টলি মেমোরাইজ করতে গেলে অনেক দিক থেকে হেল্পফুল, বাট আমার কাছে মনে হয় না মেমোরাইজ করার সিস্টেমটা খুব একটা ভালো বলে। এটা ব্রেনের উপর যত সময় প্রেশার ক্রিয়েট করে, আমার নিজের ক্ষেত্রে। ওই কারণে আমি কোনো কিছু মেমোরাইজ করার চেষ্টাও করি না। কার কিরকম আমি জানি না, বাট আমার নিজের ক্ষেত্রে এটা খুব পেইনফুল একটা ব্যাপার মেমোরাইজ করা। ইভেন আমি আমার ক্লাসগুলোতে, মানে যেগুলো ছোট ক্লাসগুলোতে,
তখন যখন মেমোরাইজ করার ব্যাপারগুলো আসতো মানে আমি এগুলো পারতাম না ঠিক নিজ থেকে। আমার খুব কষ্ট হতো এই ব্যাপারগুলো। হিস্ট্রি মেমোরাইজ করতে হবে। হিস্ট্রি ছাড়াও আসলে অনেক কিছু মেমোরাইজ করতে হয়। বাট মেমোরাইজ করাটা আসলে খারাপ বলবো না, একটা দিক থেকে ভালো। বাট আমি এটা আমার এই ধরনের গুণটা আমার ছিল না, মেমোরাইজ করার মতো ভালো গুণ। এটা একটা ভালো গুণ বলতে পারি। বিসিএস, হ্যাঁ, হতে পারে। ওকে, তো আমরা আসলে এখন স্ট্রিং ফরম্যাটিং নিয়ে একটু কথা বলি। খেয়াল করুন। আচ্ছা, এখানটায় দেখিয়ে মনে হয় না লাভ আছে, আমি সরাসরি কোডে চলে যাই। কোডে যদি না বুঝেন তারপর ড্রয়িং এ যাব। আমি প্রথম লাইনটা একটু এক্সিকিউট করে দেখাই আপনাদের। তো এইখানটায় কি দিবেন, পাইথন ইজ ভেরি ইউজফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইখানটায় এই পাইথনটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্লেস হয়। কথা বুঝছেন? এটা একটা ফরম্যাটিং এর সিস্টেম। এই ফরম্যাট মেথডটা ইউজ করে এভাবে করে কাজ করতে পারেন। মেথডও বলে, ফাংশনও বলে, ঠিক আছে এটাকে। আহ, একটু পরেই কিন্তু আমরা মেথড এবং ফাংশন নিয়ে ডিসকাস করব, যদিও আগের কোনো ক্লাসে ডিসকাস করিনি খুব একটা। এটাকে আমি যে গত ক্লাসে দেখিয়েছিলাম এফ দিয়ে, সেটা দিয়ে কিভাবে করবেন বলেন তো, মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি করে দেখাই। ধরেন আমি কি করলাম, এক্স এর মধ্যে লিখলাম এক্স ইকুয়াল পাইথন। এক্স এর মধ্যে পাইথন লিখলাম আর আমাকে এখানটায় এক্সটা লিখে দিতে হবে। হ্যালো? হ্যাঁ, ব্যস্ত হন ক্লাসে, আমি ক্লাসে আছি। খেয়াল করুন। তো ঠিক এইখানটায় আমি কি করছি, একটা এফ বসাই দিছি। ঠিক এটাই না? এখন যা লিখলাম তাই না? এই যে এটাই। সো দুইটা কিন্তু আমাকে একই রেজাল্টই দিবে। এটা চাইলে আপনি এভাবেও ব্যবহার করতে পারেন, এভাবেও ব্যবহার করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো দুইটা কিন্তু আমাকে একই রেজাল্ট দিচ্ছে। এই যে পাইথন ইজ ভেরি নাইস, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো কোথা থেকে আসছে? আই ডোন্ট নো, আরো কোথাও কি লেখা ছিল নাকি? আচ্ছা, আমি মনে হয় কিছু ভুল করছি। আচ্ছা, বেশ কয়েকটা লাইন মনে হয় কমেন্ট আউট করা দরকার, যেগুলো করিনি। এটাকে একটু কমেন্ট আউট করে রাখছি, এটাকেও করে রাখছি। ওকে, এবার মেবি ঠিক আছে। এখন আর ঝামেলা করার কথা না। এখানটায় জাস্ট একটু ব্র্যাকেট দিয়ে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি।
আচ্ছা, বাকিগুলো কোথেকে আসছে আমি ঠিক বুঝতে পারতেছি না, রিপিট করছি কেন? ওই তো, এখান থেকে। তারপর আর কোথায় আছে? ওকে, তার মানে না ঝামেলা করবে। ওকে, এখানটা এক্স কেন আসছে? এক্স ইজ ভেরি ইউজফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এক্স তো আসার কথা ছিল না, কোথাও কি ভুল করলাম নাকি? ও আচ্ছা, এফ দি নেই, রাইট। থ্যাংক ইউ। কন্ট্রোল এস। যাই হোক, আহ, এটি প্রোগ্রামিং করতে বসে আসলে মাথা ঠিক রাখাটা, মানে মাথা ঠিক না থাকলে প্রোগ্রামিং করাটা আসলে সো টাফ হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? আপনারা কি ব্যাপারটা বুঝছেন? নিঃসন্দেহে এটা বুঝারই কথা, যেহেতু আপনারা অলরেডি কিন্তু জানেন এই ব্যাপারগুলো। এবার আসেন আরেকটা লাইন আমি দিলাম এখানটায়, একটু খেয়াল করুন। পাইথন, নাইস, হ্যাঁ। দুটো আলাদা আলাদা জিনিস দিলাম এখানটায়, দুটো আলাদা আলাদা আর্গুমেন্ট পাস করতেছি কোথায়, ফরম্যাটের মাধ্যমে। তো এই দুটো আলাদা আলাদা আর্গুমেন্ট কি করবে? এই পাইথনটা প্রথমে বসবে, তারপর এই নাইসটা দ্বিতীয়টাতে বসে যাবে। তো দেখি কিভাবে বসে। পাইথন ইজ ভেরি নাইস। ব্যাপারটা বুঝছেন সবাই? সো ভেরি, এটা আসলে সিম্পল ব্যাপার। আচ্ছা, শাহরিয়ার গালিব, আপনি বলতে চাচ্ছেন আপনি, আমি যে স্ট্রিংটা ব্যবহার করলাম সেই স্ট্রিং এর পরিবর্তে আপনি কি ভেরিয়েবল ব্যবহার করতে চাচ্ছেন, ব্যাপারটা কি এমন? স্ট্রিং এর পরিবর্তে, আচ্ছা ওকে, পসিবল, সেটা ইম্পসিবল না, সেটা পসিবল, একটু পরে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন। সেটা হচ্ছে একটু আগে এখানটায় কি ছিল, পাইথনটা আগে ছিল, নাইসটা পরে ছিল। এখন এখানটায় খেয়াল করুন, আহ, যে নাইসটা আগে লিখলাম, পাইথনটা পরে লিখলাম, কিন্তু এখানটা আমি কি করলাম, ইন্ডেক্সিংটা দিয়ে দিলাম। যে আমার জিরো ইন্ডেক্সিং এ কি আছে, নাইস। সো আমার এখানটাই তো নাইসটা দরকার, এই কারণে এখানটায় জিরো ব্যবহার করলাম। আর পাইথনটা কোন ইন্ডেক্সিং এ দরকার? পাইথন ইন্ডেক্সিং কত, ওয়ান, কিন্তু সেটা দরকার কোথায়, এখানটায়। তো এইভাবে কিন্তু আপনি ইন্ডেক্সিং করে সেট করে দিতে পারবেন যে আপনি কোথায় ব্যবহার করতে চাচ্ছেন। বুঝছেন সবাই? এই জিনিসটা বুঝছেন? এটা বুঝার কথা, সিম্পল জিনিস। তো রেজাল্ট কিন্তু একই রকম আসছে। এবার দেখুন কিভাবে আপনি ভেরিয়েবল ভেরিয়েবল ব্যবহার করবেন। এই যে ভেরিয়েবল গুলো, এখানটা আমি দুটো ভেরিয়েবল ব্যবহার করলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সেই এক্স ওয়াই কে আমি ফরম্যাট ফাংশনের মাধ্যমে এভাবে করে ব্যবহার করতে পারি, যে এখানটা এক্স নিলাম আর এখানটায় ওয়াই নিলাম, নিয়ে সেটাকে এভাবে করে ব্যবহার করতে পারি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, সেভ করে রান করছি। এভাবেও কিন্তু আপনি এটাকে চাইলে ব্যবহার করতে পারেন। এবার খেয়াল করুন, এখানটায় এক্স হচ্ছে পাইথন, ওয়াই হচ্ছে প্রোগ্রামিং। তো এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? এক্স কমা ওয়াই দিয়েও কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারবো কিনা আমি আসলে জানি না, টেস্ট করে দেখি। কন্ট্রোল এস দিলাম। তো এভাবে আসলে ইউজ করা, আচ্ছা, একটু অন্যভাবে লিখতে হবে। এক্স ইকুয়াল এক্স, ওয়াই ইকুয়াল ওয়াই, যাওয়ার কথা, কিন্তু একটু অন্যভাবে ইউজ করতে হবে। কন্ট্রোল এস, এভাবে করে ইউজ করতে হবে জিনিসটা। এবার কিন্তু কাজ করবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে এখানটা অনেকটা কিওয়ার্ড আর্গুমেন্টের মতো করে ব্যবহার করতে হবে এটা। যে
প্রথমটা হচ্ছে আমার কি, পরেরটা হচ্ছে আর্গুমেন্ট। সেই কিটাকে আমি এখানে ব্যবহার করবো। যেমন এখানটায় আমি যদি এক্স এর পরিবর্তে পি কিউ দেই, আমাকে এখানটায় পি কিউ ব্যবহার করতে হবে, পি, এবং এখানটায় যদি কিউ দেই তাহলে এখানটায় আমাকে পি কিউ ব্যবহার করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, তো তাও কিন্তু একই ধরনের রেজাল্ট দিচ্ছে। এভাবে করে আপনারা স্ট্রিং ফরম্যাটিং এর কাজটা করে নিতে পারেন। তবে আরেকটা ওয়ে আছে স্ট্রিং ফরম্যাটিং এর, মানে সি প্রোগ্রামিং এর সাথে মিল রেখে আর কি। সি প্রোগ্রামিং এর সাথে মিল রেখে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। ব্যাপারটা বুঝছেন সবাই? এখানটায় পার্সেন্টেজ এস এবং এখানটায় পার্সেন্টেজ এস, এই দুটো পার্সেন্টেজ এস কে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু দ্বারা রিপ্লেস করছি। এখানটা ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, তো অনেক তো বললাম স্ট্রিং ফরম্যাটিং নিয়ে। এবার আমরা স্ট্রিং এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মেথড নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানটা একটু খেয়াল করেন তো, এটা কিসের সাথে মিলে? চেহারা দেখে কিসের মতো মনে হয়? ফাংশন কলিং এর মতো মনে হয় না? এক্স্যাক্টলি, ফাংশন। অর্থাৎ ফাংশন আমরা যখন কল করি তখন কিন্তু আমরা এইভাবে করে ব্যবহার করি, ঠিক না? যে প্রথমে প্রথমে ফাংশনের নামটা থাকবে, তারপর আমার ফাংশনের নামের সাথে কি থাকবে, একটা প্যারেন্থেসিস থাকবে। ব্যাপারটা কি এটা না? এক্স্যাক্টলি। কিন্তু এখন আহ, আচ্ছা, আমার ক্লাসের বেশ কয়েকজন এক্সপিরিয়েন্সড স্টুডেন্ট আছে, তো সেই এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের কাছ থেকে একটু জানতে চাইবো এই মুহূর্তে যে আপনারা কিভাবে বুঝবেন কোনটা ফাংশন এবং কোনটা মেথড। মানে একদম সাধারণভাবে বোঝার একটা ওয়ে আছে, দেখি কে বলতে পারে। ব্র্যাকেট? ব্র্যাকেট দিয়ে না। আচ্ছা, আমার মনে হচ্ছে সামিয়া বলতে পারবে। সামিয়া, আপনি কি আমাকে একটু বলবেন যে কিভাবে করে বোঝা যাবে এটা? ছোট হাতের থেকে না? কোশ্চেন শুনি নাই, প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, আরেকবার করছি। যে ফাংশন কলিং এবং মেথড কলিং এর মধ্যে মানে দেখে ইনিশিয়ালি, একদম ইনিশিয়ালি দেখে বোঝার কোনো একটা ওয়ে আছে কিনা? ফাংশন এবং মেথডের পার্থক্য বোঝার কোনো ওয়ে আছে কিনা? ব্র্যাকেটের আগে ভেরিয়েবল থাকবে? এক্সপ্রেশন? ওকে, থাক, আর জিজ্ঞেস করবো না কাউকে, আমি বলছি এবার, দেখি কার কার সাথে মিলে। তো ফাংশন কলিং এবং মেথড কলিং এর মধ্যে পার্থক্য, প্রথমে আমি ফাংশন এবং মেথডের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করছি। ফাংশনটা হচ্ছে নর্মালি ডিইএফ দিয়ে ডিফাইন। ফাংশন এবং মেথডের মধ্যে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নাই। একদম সোজাভাবে বলতে গেলে ফাংশন এবং মেথডের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। দুটো একইভাবে ডিইএফ দিয়ে ডিফাইন করতে হবে, কল করতে হবে একইভাবে। তবে মেথডটা ডিফাইন করা হয় ক্লাসের মধ্যে, অবজেক্ট ওরিয়েন্টেড, সেটা আমরা ডিসকাস করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সময়।
মেথডটা ডিফাইন করা হয় ক্লাসের ভিতরে, আর ফাংশনটাকে ওইভাবে করে ক্লাসের ভিতরে ডিফাইন করা লাগে না, ফাংশনটা নর্মালি ডিফাইন করা হয়। তো মেথডটা যেহেতু ক্লাসের ভিতরে ডিফাইন করা হয়, মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা অবজেক্ট লাগে। মেথডটাকে অ্যাক্সেস মানে আমি এই মানে আমার এই কোশ্চেনটা ছিল আসলে যারা এক্সপেরিয়েন্সড তাদের জন্য, তো যারা বিগিনার তাদের জন্য এই কোশ্চেনটা ছিল না। তো মেথডকে অ্যাক্সেস করতে গেলে একটা আমার অবজেক্ট লাগবে, কথা বুঝছেন? এই যে এখানটা এক্স নিলাম, এই এক্সটা হচ্ছে আমার স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট। আমি যখন এক্স এর টাইপটা দেই তখন সে আমাকে কি দেখায় বলেন তো? তখন সে আমাকে যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে টি ওয়াই পিই, হ্যাঁ, টাইপ এসটিআর। টাইপ এসটিআর এর সাথে আরো কিছু দেখায়, একটু খেয়াল করুন। কন্ট্রোল এস দিয়ে, আচ্ছা ওকে সামিয়া, আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি, সো আপনার কাছ থেকে এই মুহূর্তে আর কোশ্চেনটা লাগবে না, এই কোশ্চেন অ্যান্সারটা লাগবে না। সো রিপিট করাটা মানে হচ্ছে এই মুহূর্তে সময় নষ্ট করা, সো সেটা আর করতে যাচ্ছি না। আমরা দেখে কিভাবে বুঝবো যে কোনটা ফাংশন কোনটা মেথড? তো ব্যাপারটা একটু খেয়াল করুন। এখানটায় টাইপ যে কথাটা লেখা আছে, আচ্ছা যাই হোক, আমরা আগে একটু দেখি। এখানটায় আমি কমা ব্যবহার করতে হবে, কমা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি। খেয়াল করুন এখানটায় কি আসছে, ক্লাস এসটিআর, অর্থাৎ এই যে এক্সটা, এক্সটা হচ্ছে একটা স্ট্রিং ক্লাসের অবজেক্ট, এক্সটা এক্সটা স্ট্রিং ক্লাসের অবজেক্ট। সো এই যে এখানটায় কি লিখলাম, এক্স ডট ক্যাপিটালাইজ, এই এক্স ডট ক্যাপিটালাইজ আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট, সেই এই অবজেক্টের একটা মেথড। অবজেক্ট যে ক্লাসটা অর্থাৎ এসটিআর একটা ক্লাস, সেই ক্লাসটা পাইথনের যে লাইব্রেরিগুলো আছে সেখানটা ডিফাইন করা আছে, এসটিআর ক্লাসটা, সেই ক্লাসের একটা মেথড হচ্ছে ক্যাপিটালাইজ। সেই মেথডকে অ্যাক্সেস করার জন্য আমার একটা অবজেক্ট লাগবে, আর সেই অবজেক্টটাই হচ্ছে এক্স। কিভাবে অ্যাক্সেস করব? অবজেক্ট ডট মেথড দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে, ঠিক ফাংশনের মতো। কিন্তু ফাংশনে আমরা যখন অ্যাক্সেস করি সেইখানটায় ভেতরে কিন্তু আর্গুমেন্ট পাস করি। এই অবজেক্টটাও কিন্তু একটা আর্গুমেন্ট, কিন্তু এটাকে এভাবে করে পাস করা লাগে না, এটাকে ডট দিয়েও অ্যাক্সেস করা যায়। আমার কথাটা বুঝছেন সবাই? অর্থাৎ আপনি এই যে টাইপটা, টাইপটা হচ্ছে একটা ফাংশন, এই টাইপের জন্য আমি কি ডট দিছি আগে কিছু, ডটের মধ্যে কিছু দিয়েছি টাইপে? দেইনি। প্রিন্টের জন্য দিয়েছি? দেইনি। তো একদম ইনিশিয়াল পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে বোঝার কিন্তু এটা একটা ওয়ে, যে যখন আপনি মেথড লিখবেন সেই মেথডের আগে মেথডের একটা অবজেক্ট লাগবে, ওই মেথডটা যে ক্লাসের সেই ক্লাসের একটা অবজেক্ট লাগবে, কিন্তু নর্মাল ফাংশনের ক্ষেত্রে কোনো অবজেক্ট লাগে না। ক্লিয়ার সবাই? এটা মানে একদম মানে, আচ্ছা জাভা স্ক্রিপ্টে কাজগুলো করেছেন, বাট এটা যে মেথড জানতাম না। ওকে, থ্যাংক ইউ। আরেকটু বলবো, মেথড লিখতে গেলে আপনাকে এখানটায় ডট দিয়ে একটা অবজেক্ট দিতে হয়, কিন্তু এই যে টাইপ লিখলাম এটার জন্য আমাকে ডট দিয়ে কিছু লিখতে হয়েছে? হয়নি। প্রিন্ট লিখলাম ডট দিয়ে কিছু লিখতে হয়েছে? হয়নি। সো নর্মাল ফাংশনের জন্য কিন্তু ডট দিয়ে কিছু লিখতে হয় না, কিন্তু মেথডের জন্য ডট দিয়ে একটা অবজেক্ট দিয়ে দিতে হয়। আহ, সামিয়া, আমি কি ঠিক বলেছি? মানে মেথড এবং অবজেক্ট বোঝার ইনিশিয়াল ওয়েটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা এই যে ক্যাপিটালাইজটা ব্যবহার করলাম, এটা কিন্তু আসলে নর্মাল ফাংশন না, ক্যাপিটালাইজটা নর্মাল ফাংশন না। কেন? কারণ এটা স্ট্রিং ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে। সো স্ট্রিং এর সাথেই আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো, কথা বুঝছেন? সো এটা হচ্ছে একটা মেথড, স্ট্রিং ক্লাসের মেথড। সো এটা কার জন্য ইউজ করেছি আমরা? এক্স এর জন্য। ক্যাপিটালাইজ আসলে যে কাজটা করবে,
ক্যাপিটালাইজ হচ্ছে এখানটা আমি যে স্ট্রিংটা লিখলাম সেই স্ট্রিং এর একদম প্রথম ক্যারেক্টারটাকে সে ক্যাপিটালাইজড অর্থাৎ ক্যাপিটাল লেটারে কনভার্ট করবে। তো খেয়াল করেন এখানটায় পাইথনের পিটা কিন্তু স্মল লেটার ছিল, সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে গিয়েছে। মিস্টার গালিব, এটা বিল্ট ইন, আপনি ফাংশন বলবেন না, বিল্ট ইন মেথড বলবেন, স্ট্রিং ক্লাসের মেথড এটা। কথা বুঝছেন? এই যে টাইপ, এটা কিন্তু একটা ফাংশন, প্রিন্ট এটা কিন্তু ফাংশন, বাট এটা হচ্ছে মেথড। কারণ এই এক্সটা আপনি, এই যে ক্যাপিটালাইজ, এটা কিন্তু আপনি নিউমারিকের সাথে ব্যবহার করতে পারবেন না, অন্য কিছুর সাথে ব্যবহার করতে পারবেন না, এটা শুধুমাত্র ব্যবহার করতে হবে আপনাকে এই স্ট্রিং অবজেক্টের সাথে। এবার আরো কয়েকটা মেথড নিয়ে আমি একটু ডিসকাস করি। এখানটায় বেশ কয়েকটা মেথড লেখা আছে, সেই মেথডগুলো নিয়ে আমি একটু ডিসকাস করি। একটা হচ্ছে সেন্টার। তো সেন্টারটা আসলে কি কাজ করবে, তারপর এখানটায় সেন্টারটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে এই যে হ্যালো কথাটা, হ্যালো কথাটাকে সে 20 ক্যারেক্টার লিখবে। 20 ক্যারেক্টার লিখে সেই 20 ক্যারেক্টারের ঠিক মধ্যবর্তী একটা জায়গায় এই হ্যালো লেখাটা প্রিন্ট করবে। তো আসলে আমরা আউটপুটটা না দেখলে বোঝা যাবে না জিনিসটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এইখানটায় আমি দুটো প্যারামিটার আর্গুমেন্ট পাস করলাম। একটু খেয়াল করুন, এটা কিন্তু একটা মেথড, সেন্টারটা একটা মেথড। মেথডটা সাথে আমরা একটা অবজেক্ট পাস করলাম, সেই অবজেক্টটা হচ্ছে ওয়াই, এবং দুটো আর্গুমেন্ট পাস করলাম, সেটা হচ্ছে 20 এবং একটা ইকুয়াল পাস করলাম, স্ট্রিং। তো 20টা কি করবে, এই 20 মানে হচ্ছে এটাকে 20 ক্যারেক্টারে প্রিন্ট করবে, 20 ক্যারেক্টারে প্রিন্ট করবে। 20 ক্যারেক্টারের মধ্যে 15টা থাকবে ইকুয়াল আর বাকি 5টা থাকবে হ্যালো, এবং হ্যালোটা ঠিক মাঝ বরাবর থাকবে কারণ এখানে সেন্টার লেখা আছে। আবার যদি শুধুমাত্র 20 পাস করেন তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে বাকিগুলো যেগুলো আমি একটু আগে ইকুয়াল সাইন দিয়ে ফিল আপ করেছে সেগুলোকে সে শুধুমাত্র স্পেস দিয়ে ফিল আপ করবে। আমার কথাটা বুঝছেন সবাই? সো সেন্টার সেন্টার মেথডের কাজটাই এটাই, আর কিছুই না, ভেরি সিম্পল। তারপর আসেন, আপনাদের এখন যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে কাউন্ট। আমি যদি বোঝা যাচ্ছে কাউন্ট মানে কি, গণনা করা, ঠিক না? তো কাউন্ট আসলে কি কাজটা করে, কাউন্ট করে এই যে আমার একটা স্ট্রিং আছে এখানটায় এক্স, এই এক্স এর মধ্যে কয়টা, এই কাউন্ট মেথডটা যেটা করবে সেটা হচ্ছে কয়টা ও আছে সেটাই গুনবে, গুনে সে আমাকে একটা আউটপুট দিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, সে 4 দেখাচ্ছে, তার মানে আমার এখানটায় 4টা ও আছে। তো এখন আমার দরকার মনে করেন ও না, এন, আমি এন বের করবো, কয়টা এন আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কিন্তু এবার আমাকে গুনে দিবে কয়টা এন আছে, 3টা এন আছে। ব্যাপারটা বুঝতে সবাই? এই কাউন্ট মেথডটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে সে কাউন্ট করে আমার কয়টা ক্যারেক্টার আছে। তারপর ইন্ডস উইথ একটা মেথড, খুবই চমৎকার একটা মেথড, ইন্ডস উইথ। এটা দিয়ে আপনি কনফার্ম হইতে পারবেন যে একটা লেখা আসলে কি দিয়ে শেষ হয়েছে। যেমন এইখানটায় ইন্ডস উইথ এক্স ডট ইন্ডস উইথ, এই কথাটা মানে হচ্ছে এক্স যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা ডি দিয়ে শেষ হয়েছে কিনা। তো এটা আসলে কি রেজাল্ট দিবে আমাকে, ট্রু আর ফলস, কোনটা রেজাল্ট দিবে? ফলস রেজাল্ট দিবে। গালিব বলছে ফলস। আচ্ছা, গালিব তার সিদ্ধান্ত চেঞ্জ করেছে। তারপর অনেকে ফলস বলছে, ট্রু বলছে। আসলে এটা ট্রু, ট্রু রেজাল্ট দিবে। কেন ট্রু রেজাল্ট দিবে, কারণ এই যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটার শেষে কি আছে, ডি আছে, ঠিক আছে? এই যে ডিটা, ওই কারণে এখানে ট্রু রেজাল্ট দিবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ট্রু দেখাচ্ছে। এবার যদি আমি এখানে ডি ব্যবহার না করি গুড, এবার কি রেজাল্ট দিবে বলেন? তাও কিন্তু ট্রুই রেজাল্ট দিবে। ওকে, থ্যাংক ইউ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আসলে এটা দিয়ে যেটা চেক করা যায় সেটা হচ্ছে একটা স্ট্রিং কি দিয়ে শেষ হয়েছে।
ইজ নট দিলে ইজ নট কোত্থেকে আসছে? এখানটা আমি ইন্টস উইথ মেথড ব্যবহার করছি, এখানটা ইজ নট কোত্থেকে আসছে? ইজ নট হচ্ছে অপারেটর, আমি এখানটা কোনো অপারেটর ব্যবহার করিনি, এখানটা আমি জাস্ট একটা মেথড ব্যবহার করেছি। তারপর ফাইন্ড মেথডটা, এই যে ফাইন্ড মেথডটা কি কাজ করে? ফাইন্ড মেথডটা খুঁজে দেখে আসলে কোথায় আছে একটা স্ট্রিং এর মধ্যে, কোথায় একটা ক্যারেক্টার আছে সেটা খুঁজে বের করবে। তো খেয়াল করুন, এখানটায় দুটো প্যারামিটার পাস করছি আমি, আর্গুমেন্ট পাস করছি, এখন একটা আর্গুমেন্ট পাস করছি ও, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর খেয়াল করুন, আচ্ছা কোত্থেকে আসছে এটা? ফোরটা বলেন, ফোরটা এখানে কোত্থেকে আসছে এবার আমাকে একটু জানান। ও এর ইন্ডেক্স এক্স্যাক্টলি, ও এর ইন্ডেক্সটা হচ্ছে ফোর, অর্থাৎ ও তো অনেকগুলো আছে, এখানটা আছে, এখানটা আছে, এখানটা আছে, কিন্তু এই ওটা হচ্ছে আমার প্রথম ও। এই যে প্রথম যে ওটা আছে সেই ও এর ইন্ডেক্সটা এখানটা আমাকে দিল, ঠিক আছে? এখন মনে করেন আমার পরবর্তী ওটার ইন্ডেক্স আমি জানতে চাচ্ছি। পরবর্তী ওটার ইন্ডেক্স জানতে চাইলে এটা যেহেতু 4 নম্বরে পাইছি, এখানে আমি 5 দিয়ে দেবো, কন্ট্রোল এস সেভ করলাম। এবার আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইখানটায় যে ওটা আছে সে ইন্ডেক্সটা কত। এখন যদি আমি এখানটায় 21 দিয়ে দিই, তাহলে আমি জানতে পারবো তার পরবর্তী ও এর ইন্ডেক্সিংটা কত। ব্যাপারটা বুঝছেন সবাই? এভাবে করে কিন্তু আপনি ফাইন্ড দিয়ে আহ, ব্যবহার করতে পারেন যে কিভাবে ইন্ডেক্সিংটা কোথায় আছে, তার অবস্থানটা কোথায় ওটা, হ্যাঁ। ঠিক একইভাবে আমরা কিন্তু ইন্ডেক্স যে মেথড সেটার মাধ্যমে কিন্তু একই কাজ করতে পারি। ইন্ডেক্স মেথডে এন দিয়ে আমরা কিন্তু ইন্ডেক্স মেথডে আমরা এন দিয়ে জানতে পারবো যে এখানটায় এনটার অবস্থান কোথায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন এর অবস্থানটা হচ্ছে 5 নম্বর পজিশনে। তো ইন্ডেক্স এবং ফাইন্ড দুটো অলমোস্ট সেম কাজই করে থাকে। এবার খেয়াল করুন, আমরা আরেকটা ইম্পর্টেন্ট মেথডের সাথে একটু পরিচিত হই। সেই ইম্পর্টেন্ট মেথডটা হচ্ছে জয়েন। ভেরি নাইস অ্যান্ড ইম্পর্টেন্ট দুটোই বলা যায় আসলে। এটা আসলে যেটা করে সেটা হচ্ছে আপনার বেশ কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে আপনি একটা সেন্টেন্স বানাবেন। সেই সেন্টেন্স বানানোর জন্য আমরা কি করি? কনক্যাটনেট করি, যে প্রথমে লিস্ট থেকে একটা একটা করে আইটেম ধরি, যেটা 0 ইন্ডেক্সিং এ আছে, এটা 1 ইন্ডেক্সিং এ আছে, এটা 3 ইন্ডেক্সিং এ আছে, হ্যাঁ। তো এই ইন্ডেক্সিং গুলোকে নিয়ে আমি যদি প্রত্যেককে কনক্যাটনেট করে দিই তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা পেয়ে যাচ্ছি, ঠিক না? আপনারা কি আমার কথা বুঝছেন? হ্যাঁ। সো আমি যদি শুধুমাত্র ইন্ডেক্সিং দিয়েও কিন্তু আমি কনক্যাটনেট করতে পারি প্লাস চিহ্ন দিয়ে। কিন্তু আরেকটা মেথড আছে খুবই ইন্টারেস্টিং, সেই মেথডটা ব্যবহার করে কিন্তু আপনি একটা লিস্টে থাকা সবগুলো ওয়ার্ডকে জয়েন করে একটা সেন্টেন্স বানাতে পারেন। যেমন এখানটা আমি লিখলাম পাইথন ইজ নাইস, প্রথমে আমি একটা কমেন্ট আউট করে রাখছি। তো পাইথন ইজ নাইস, এটার ইন্ডেক্স কত? 0। এলআই দিয়ে আমি 0 ইন্ডেক্সিং দিলে পাইথনটা আসবে, তারপর একটা স্পেস দিলাম, প্লাস দিলাম, এলআই দিয়ে 1 ইন্ডেক্সিং দিলে ইজ আসবে। তারপর এটা তো বুঝছেন নিশ্চয়ই সবাই, সবাই কি এটা বুঝছেন? ওকে, ভেরি নাইস। তো তাহলে এটা একটা আউটপুটটা দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আউটপুটটা একটু দেখি কি দেখাচ্ছে। পাইথন ইজ নাইস। এবার পরের লাইনটা একটু খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার কি দেখাচ্ছে? তাও কিন্তু পাইথন ইজ নাইস দেখাচ্ছে। কিসের মাধ্যমে? জয়েন। কাকে জয়েন করব? এলআই কে, ঠিক আছে? এই এলআই এটাকে জয়েন করব, কিসের সাপেক্ষে জয়েন করব? স্পেস দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা আইটেম স্পেস নিয়ে তারপর সে জয়েন করবে। এখন আপনি স্পেস যদি না চান, আপনি চান যে হ্যাঁ আমি জয়েন করব কিন্তু স্পেস দিব না, আন্ডারস্কোর দিব, সেক্ষেত্রে কিন্তু আপনি জয়েন করতে পারবেন কন্ট্রোল এস দিয়ে, তাও কিন্তু হবে। তো ব্যাপারটা খুবই মজার, ঠিক না? এভাবে করে কিন্তু আপনি জয়েন করতে পারবেন।
আচ্ছা, আমি মানে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি। আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই নেওয়া উচিত। পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আবার কথা হবে সবার সাথে। কোডগুলো দিয়ে দিব। আচ্ছা, কোডগুলো আমার মনে হচ্ছে পুরো ক্লাসটা শেষ হোক তারপর দেই। আরো একটা তো বাকি আছে টপিক, ক্লাস 2, এরপর দেই। আচ্ছা রিমন, আপনি কি টায়ার্ড? মোট কয়টা ক্লাস হবে? আপনি আপনি ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছেন? টায়ার্ড হওয়ার কিছুই নাই, আমি কিন্তু খুব একটা প্রেশার দিয়ে ক্লাস করাই না। স্ট্রিং এবং নাম্বার নিয়ে কনক্যাটেনেশন করা যায় না। স্ট্রিং এবং নাম্বার নিয়ে আপনি যদি কনক্যাট করতে হয় তাহলে প্রথমে নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেবেন, তারপর কনক্যাট করতে পারবেন। এটা সামিয়া, আমার মনে হয় আপনি জাভা স্ক্রিপ্টে কাজ করেছেন। পাইথন তো পাইথন তো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, সো করা যায় ভেবেছিলাম। আচ্ছা, খুবই মজার কথা। যেহেতু জাভা স্ক্রিপ্টে করা যায়, পাইথনেও করা যাওয়ার কথা ছিল নাকি? ব্যাপারটা হচ্ছে এমন। এটা আসলে জাভা স্ক্রিপ্টে করা যায়। জাভা স্ক্রিপ্ট ইজি, শারিয়ার গালিব। এক্স্যাক্টলি, জাভা স্ক্রিপ্ট খুব একটা ইজি না। জাভা স্ক্রিপ্টে যে পরিমাণ প্যাচ আছে ওই পরিমাণ প্যাচ আমার মনে হয় না, মানে আমার কাছে মনে হয় আর কি, খুব ভালো রকমের প্যাচ আছে জাভা স্ক্রিপ্টে। আগে পরে একটা সিকোয়েন্স রাখতে হয় যে কখন একটা কোড আমি আগে লিখবো, কখন একটা কোড পরে লিখবো। জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, আপনি, আচ্ছা বুঝছি, রিয়াক্ট, নোড, ভিউ ইজি। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলোর কথা বলছেন, যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করলে ওই ক্ষেত্রে ইজি। আচ্ছা, বুঝছি বুঝছি রেজওয়ান, আপনি বলতে চাচ্ছেন যে কনফিউজিং কথাটা, অর্থাৎ শাহরিয়ার গালিবের কথাটার সাথে আপনি একমত না, আপনি এটা বুঝাতে চাচ্ছেন। ঠিক আছে, আমি বুঝছি ব্যাপারটা। সো আমার কাছেও মনে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা একটু কমপ্লেক্সিটি আছে। যদি আপনি ভালোভাবে প্রপারলি জাভাস্ক্রিপ্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু জাভাস্ক্রিপ্টে একটু একটু কমপ্লেক্সিটি আছে। কারণ জাভাস্ক্রিপ্টের কিছু কোড যদি আপনি আগে পরেও করে দেন সেটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে আউটপুটটা দিবে না। সো জাভাস্ক্রিপ্ট যে বিহেভিয়ারটা একটু ইন্টারেস্টিং, বিহেভিয়ার বুঝতে হয় একটু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। জাভাস্ক্রিপ্টে কিন্তু এই ধরনের করে আপনার কনক্যাটেনেট করার জন্য স্ট্রিং এর সাথে নাম্বার আলাদা আলাদা করে কিন্তু টাইপ কাস্টিং করতে হয় না। জাভাস্ক্রিপ্ট অটোমেটিক বুঝে নেয় এটা, সে স্ট্রিং এ কনভার্ট করে নেয়, স্ট্রিং এ কনভার্ট করে সে কিন্তু স্ট্রিং এর সাথে জোড়া লাগাই নেয় নিজে থেকেই। সো এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ইন্টারেস্টিং, মানে আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। ওকে, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই।